নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই ও সকল বন্ধুদের সুস্থ জীবন কামনা করি। আজ আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকেই ঠাকুরের কথা শোনাচ্ছি, সঙ্গে থাকবেন। প্রতিবার অর্ধোদয় যোগের সময় রোহিণীবাবু শ্রী ঠাকুরের শ্রীচরণ ধুয়ে চরণামৃত মাথায় দিয়ে গঙ্গা স্নান করতেন। একবার অর্ধোদয় যোগের সময় শ্রী ঠাকুরকে নিয়ে চৌমুনিতে শ্রদ্ধেয় ভ্রাতা উপেন্দ্র কুমার সাহার বাড়িতে উপস্থিত হন। সেখানে বহু লোকের সমাগম হয়েছিল। গ্রহণের সময় উদ্দাম কীর্তন চলছে। গ্রহণ ছাড়ার সময় শ্রী ঠাকুরের শ্রীচরণ দুটি এক গামলা জলে ডুবিয়ে ধৌত করা হলো। সেই জল সকলে মাথায় দিলেন। এইভাবে অর্ধোদয় যোগ পড়লে গঙ্গা স্নান করতেন। আরেকবার অর্ধোদয় যোগের কয়েকদিন পূর্বে রোহিণীবাবু ডিব্রুগড়ে শ্রীমান চিত্তরঞ্জন রায়ের বাসায় ছিলেন। শ্রীমান চিত্ত তখন ত্রিপুরা মডার্ন ব্যাংকে ডিব্রুগড় শাখার এজেন্ট। সেবারে খুব বড় যোগ। অনেকেই পুণ্য স্নানের জন্য চতুর্দিক রওনা হচ্ছেন। শ্রী ঠাকুর কলকাতায় আছেন। ঠাকুরের নিকট যাওয়ার জন্য রোহিণীবাবু খুব ব্যগ্র হয়ে উঠলেন। তাহার কাছে যে টাকা ছিল তাহাতে কলকাতায় যাওয়ার খরচ চলে না। ঠাকুরের অনেক টাকাই তাহার কাছে ছিল, কিন্তু তাহা খরচ করবার কোনো উপায় নেই। কী করবেন ঠিক করতে না পেরে চিন্তিত মনে বসেছিলেন। শ্রীমান চিত্ত ব্যাংক হতে বাসায় ফিরে রোহিণীবাবুকে জিজ্ঞাসা করলেন, চুপ করে আছেন কেন? রোহিণীবাবু বললেন, অর্ধোদয় যোগে কলকাতায় ঠাকুরের নিকট যাইতে ইচ্ছা করিতেছি, কিন্তু টাকার অভাবে যাওয়া হইবে না। শ্রীমান চিত্ত বললেন, এর জন্য ভাবনা, চলুন আপনাকে আমি নিয়ে যাই। আমাকে কিন্তু ঠাকুরের সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। পরের দিন তাহারা রওনা হলেন। ওই সময় রোহিণীবাবুর জ্যেষ্ঠ পুত্র শ্রীমান ছবি তাহার জ্যেষ্ঠ শ্যালক শ্রীযুক্ত তেজেন্দ্রনাথ গুহ মহাশয় পার্ক স্ট্রিটের বাড়িতে থেকে সুরেন্দ্রনাথ কলেজে পড়তেন। সে পুজোর ছুটিতে নোয়াখালী যাইবে। মনে করলেন একসঙ্গে দুজনেই নোয়াখালী ফিরবে। সকালে তাহার বাসায় গিয়ে দেখে তাহার পুত্রে জ্বরে ভয়ানক ছটফট করছে। রোহিণীবাবু তেজেনবাবুকে বললেন, বড় বিপদে পড়েছি। আমাকে দার্জিলিং বদলি করেছে এবং আগামীকালই রওনা হতে হবে। ছবির এই রকম জ্বর, এখন কি করি? রোহিণীবাবু বললেন, আপনার কোনো চিন্তা নেই, আমি ছবিকে নিয়ে বকুল বাগানে আমার দাদার বাড়িতে যাচ্ছি। আপনি কালই দার্জিলিং রওনা হয়ে যান। ওই দিনই বিকেলে রোহিণীবাবু পুত্রকে নিয়ে ৭৫ নম্বর বকুল বাগানে দাদার বাড়িতে উপস্থিত হলেন। দাদা তখন বাসায় ছিলেন না। রাত্রি প্রায় ৯টা। তখন তিনি বাসায় ফিরলে রোহিণীবাবুকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর কোথায় আছেন? আমি দেখা করতে চাই। তাহার দাদা বললেন, ঠাকুরকে জিজ্ঞাসা না করিয়া তাহার ঠিকানা বলিতে পারিব না। রোহিণীবাবু বিরক্ত হয়ে বললেন, বেশ, আমার দরকার নাই ঠাকুরকে। এদিকে পুত্রের জ্বর ক্রমশ বাড়ছে। বিকেলে ডাক্তার আনা হলো। ডাক্তার টাইফয়েড বলে মত প্রকাশ করলেন। ঔষধপত্র দেওয়া হচ্ছে, কিন্তু রোগী উঠে বসলে অজ্ঞান হয়ে পড়ে। দাদা বিকেলে রোহিণীবাবুকে বললেন, ঠাকুর কুঞ্জবাবুর বাড়িতে আছেন, তোকে একবার যেতে বলেছেন। রোহিণীবাবু বললেন, আমার ছেলের এইরকম অসুখ, এখন আমার যাওয়া হবে না। রোহিণীবাবুর দাদা আর কিছু না বলে ঠাকুরের নিকট চলে গেলেন। রাত্রি প্রায় 10টার সময় বাড়িতে ফিরে রোহিণীবাবুর দাদা বললেন, ঠাকুর বলিয়াছেন রোহিণীবাবুকে এত ব্যস্ত হতে না, জ্বর আজই বিরাম হইয়া যাইবে। রোহিণীবাবু বললেন, বেশ, তাই যদি হয় তবে আগামীকালই শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শন করতে যাইব। রাত্রি 11টার পর হতে ছবি ঘামতে শুরু করে। ঘামে বিছানার চাদর বালিশ সব ভিজে যায়। রাত্রি 9টার সময় জ্বর থাকে 104। রাত্রি 12টার সময় 99। রোগী একেবারে হাত পা ছেড়ে শুয়ে আছে। সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাকলে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। রোহিণীবাবু দাদাকে ডেকে আনলেন। তিনি বললেন, ভয় নাই, ঠাকুর বলেছেন জ্বর আজই বিরাম হইবে। দাদা পুনরায় গিয়ে শয়ন করলেন। রোহিণীবাবুর মন মানে না। একাকী অসুস্থ ছেলের কাছে বসে আছেন। রাত্রি প্রায় 1টার সময় দেখেন জ্বর 97 ডিগ্রিতেই নেমেছে। কোনো সাড়া নেই। কী করবেন? বসে আছেন।
আবার 2:30টার সময় দেখলেন জ্বর সেই 97 ডিগ্রি। তখন জোর করে ছবিকে ডাকলেন। ছবি অতি ক্ষীণস্বরে উত্তর দেয় এবং কিছু খেতে চায়। তাহাকে কমলালেবুর রস খাওয়ান। একটু পরে ছবি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ডাক্তার রোগীকে দেখে অবাক হয়ে যায়। আর কোনো ওষুধ দেওয়া দরকার হবে না বলে ডাক্তার চলে যায়। বেলা প্রায় 10টার সময় শ্রী ঠাকুরে শ্রীচরণ দর্শন আশায় আর্ল স্ট্রিটে কুঞ্জুলাল মজুমদারের বাড়িতে রোহিণীবাবু উপস্থিত হলেন। কুঞ্জুবাবু পাশাপাশি 2টি বাড়ি। ছোট বাড়িতে তিনি সপরিবারে বাস করেন। বড় বাড়ি দোতলা তেতলা ভাড়া দেওয়া। একতলায় এক পাশে একটি ঘরে ঠাকুর আছেন। দূর হতে দেখলেন ঠাকুর শ্রদ্ধেয় ভ্রাতা উপেন্দ্র কুমার সাহার হাত গড়িটিকে কালো সুতো দিয়ে গলায় ঝুলিয়ে বসে আছেন। রোহিণীবাবুকে নিকটে যাইবা মাত্রই ঠাকুর বললেন, ছবির জ্বর সারিয়ে আছে তো? রোহিণীবাবু বললেন, সারিয়ে আছে। ঠাকুর বললেন, অত ব্যস্ত হইলে চলে না। রোহিণীবাবু আর কোনো কথাই বললেন না। আরেকটি ঘটনা। রোহিণীবাবু ও ভক্তিভাজন প্রভাতচন্দ্র চক্রবর্তী ঠাকুরকে নতজানু হয়ে প্রণাম করলেন। ঠাকুর বললেন, এই নাম মনে মনে জপ সব সময় করিবেন। রোহিণীবাবু জিজ্ঞাসা করলেন, এই নাম জপ করলে কি হইবে? ঠাকুর বললেন, এই নামের সাহায্যে আপনি যাহা ইচ্ছা করতে পারবেন। রোহিণীবাবু বললেন, কলকাতার মতো বৃহৎ রাস্তায় কি চোখ বুজে চলতে পারবো? ঠাকুর বললেন, নিশ্চয়ই পারবেন। রোহিণীবাবু বললেন, তাহলে আজই পরীক্ষা করে দেখি। ঠাকুর বললেন, বেশ। রোহিণীবাবু স্ত্রীকে বললেন, মায় মিষ্টি ও ফলগুলি সবাইকে বিতরণ করিয়া দেন। তিনি তাহাই করলেন। সকলে মিলে গৃহে ফিরে আসলেন। রোহিণীবাবু প্রত্যেক সন্ধ্যার সময় অক্রুর দত্ত লেনের অন্তর্গতের গলির মধ্যে এক ভদ্রলোকের বাড়িতে টিউশন করতেন। ডিকসন লেন হতে অক্রুর দত্ত লেনে যাবার রাস্তা আজকালকার মতো সোজা ছিল না। ডিকসন লেন থেকে সার্পেন্টাইন লেন, কেরানি বাগান লেন, বউবাজার স্ট্রিট, তাহার পরে অক্রুর দত্ত লেন, তারপর ছাত্রের বাড়ি, আবার একটু অন্ধগলির মধ্যে। নামের পরীক্ষা করবেন দৃঢ়প্রতিজ্ঞ হলেন। শ্রী ঠাকুরকে প্রণাম করে বের হলেন। সার্পেন্টাইন লেনের দিকে মুখ করে চোখ বন্ধ করলেন। শ্রী ঠাকুরকে স্মরণ করে মনে মনে নাম জপ করতে করতে অগ্রসর হচ্ছেন। তাহার দৃঢ় প্রতিজ্ঞা, শত বাধা বিপত্তিতে চোখ খুলবেন না, চোখ বন্ধ, নাম জপ করছেন। কোথায় কোন রাস্তা দিয়ে যাচ্ছেন কিছুই বুঝতে পারছেন না। বেশ জোরে জোরেই চলছেন। মাঝে মাঝে মানুষের গায়ে গা লাগছে, গরুর গাড়ি ঘোড়ার গাড়ির ধার দিয়ে যাচ্ছেন বুঝতে পারছেন, কিন্তু চোখ খুলছেন না, একমাত্র নাম সম্বল করে চলছেন। এভাবে কতক্ষণ চলেছেন তিনি বুঝতে পারলেন না। চলতে চলতে কোথাও পা বাধা পাওয়াতে পড়িয়া গেলেন। বড় দুঃখ হলো, চোখ খুলতে বাধ্য হলেন। অবাক হয়ে দেখলেন তিনি তাহার ছাত্রের বাড়ির সদর দরজায় সিঁড়ির ওপর পড়ে আছেন। রোহিণীবাবু পড়ে গিয়েছে দেখে তাহার ছাত্র দৌড়ে আসে। ছাত্রের মাতা ভগিনী সকলে শুশ্রূষা করতে শুরু করেন। রোহিণীবাবুর কোনো আঘাতই লাগে না। সিঁড়ির একধারে কর্পোরেশনের নাম্বার দেওয়া একটি পাথর পোতা ছিল। সিঁড়ির ওপর উঠবার সময় ওই পাথরে পা বাধা পাওয়াতে পড়ে গিয়েছিলেন। সবাইকে বললেন, আপনারা ব্যস্ত হইবেন না, আমার কোনো ব্যথা লাগে নাই। রোহিণীবাবু অনুভব করলেন ঠাকুর যাহা বলেছেন তাহা ধ্রুব সত্য, সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই। জয় রাম, জয় গোবিন্দ।